নমস্কার, সিএনএ স্বাগত। শুরু করছি আজকের বিগ স্টোরি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিমন। আজ আমরা এমন এক স্পর্শকাতর কিন্তু অত্যন্ত জরুরি বিষয় নিয়ে কাটাছেড়া করতে বসছি, যা এই মুহূর্তে দেশের প্রতিটি কোনায় হয়তো বা প্রতিটি চায়ের দোকান, প্রশাসনিক অলিন্দে বিতর্কের ঝড় তুলেছে। বিষয়টা সোজাসাপটা জাতীয় নিরাপত্তা বড় নাকি রাজনৈতিক তুষ্টিকরণ বড়? দেশ জুড়ে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে উন্নয়ন হচ্ছে, তার গতি কি কোনো ধর্মীয় কাঠামোর জন্য থমকে যেতে পারে, নাকি দেশের সার্বভৌমত্ব, সুরক্ষা এবং আন্তর্জাতিক নিয়মের বেড়িবাঁধ সব কিছুর ওপরে? পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার এবং তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল মেদিনীপুরের তমলুকে দাঁড়িয়ে এক অত্যন্ত কড়া এবং ঐতিহাসিক বার্তা দিয়েছেন। বার্তাটি পরিষ্কার, কারো ধর্ম পালনে বাধা দেওয়া আমাদের লক্ষ্য নয়। কিন্তু যখন প্রশ্ন উঠবে ভারতের সার্বভৌমত্ব, যখন প্রশ্ন উঠবে আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার, তখন জাতীয় সুরক্ষাই হবে একমাত্র এবং শেষ অগ্রাধিকার। এটা শোনাই আপনাদের মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য। উনি কে আমি জানি, উনি কে? না, উনি এর আগে ওয়াকআপের সময় জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার, অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছে। এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। হ্যাঁ, আমরা কথা বলছি কলকাতা বিমানবন্দরের রানওয়ের ঠিক পাশে অবস্থিত সেই দীর্ঘদিনের বিতর্কিত মসজিদটি নিয়ে, যা সরিয়ে ফেলার প্রক্রিয়া অবশেষে শুরু হয়েছে। বছরের পর বছর ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই দাবি জানিয়ে আসছিল যে এই ধর্মীয় পরিকাঠামোর কারণে রানওয়ের আধুনিকীকরণ ব্যাহত হচ্ছে, আটকে রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল বাস্তবায়ন। কিন্তু ভোট ব্যাংক হারানোর ভয়ে আগের সরকারগুলো ফাইলের ওপর ফাইল চেপে বসেছিল। অবশেষে 2026 সালের এই নতুন রাজনৈতিক অধ্যায়ে এসে থমকে থাকা কাজ নড়তে শুরু করেছে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পশ্চিম প্রান্তের রানওয়ে সংলগ্ন এই মসজিদটির ইতিহাস কিন্তু অত্যন্ত দীর্ঘ এবং চমকপ্রদ। সবচেয়ে বড় ঐতিহাসিক সত্য যেটা হলো, এই মসজিদটি বিমানবন্দর তৈরি হওয়ারও বহু আগে স্থাপিত হয়েছিল। ঐতিহাসিক নথিপত্র যা বলছে তা অনুযায়ী যদি আপনাদের জানাই, ব্রিটিশ শাসনামল থেকে প্রায় 136 বছর আগে 1890 সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম ছিল গৌরীপুর জামে মসজিদ, যা বর্তমানে স্থানীয়ভাবে বাকরা এয়ারপোর্ট মসজিদ নামে পরিচিত। সে যুগে এই পুরো অঞ্চলটি কোনো বিমান ঘাঁটি ছিল না, বরং সেটা উত্তর 24 পরগনার একটা ওই সাধারণ গ্রাম ছিল, যেখানে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষদের যে অনুদান, আর সেই অনুদানেই উপাসনালয়টি গড়ে ওঠে। এর ঠিক যদি 34 বছর পর আমরা দেখি 1924 সাল, ব্রিটিশ সরকার তারা দমদমের এই গ্রামীণ এলাকায় প্রথম সামরিক বিমান ঘাঁটি বা দমদম অ্যারোড্রোম গড়ে তোলে, যা কালক্রমে আজকের আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হয়েছে। স্বাধীনতার পর বিশেষ করে 1950 এবং 1960-এর দশক, যখন বিমান চলাচল দ্রুত বাড়তে থাকে, তখন বিমানবন্দরের আধুনিকীকরণ এবং দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়। এই রানওয়ে সম্প্রসারণের স্বার্থে আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের গ্রামবাসীদের জমি অধিগ্রহণ করে যশোর রোডের ওপারে পুনর্বাসন দেওয়া হয়। যদিও এই পুনর্বাসন দেওয়া হলেও এই মসজিদটি কিন্তু তার আদি জায়গাতেই থেকে যায়। পরবর্তী সময় বিমানবন্দর কর্তৃপক্ষ চারপাশ দিয়ে সুরক্ষিত বাউন্ডারি বা ওই ওয়াল বা সীমানা প্রাচীর বলতে পারেন আপনারা, সেটা তুলে দেওয়ায়
মসজিদটি সম্পূর্ণভাবে বিমানবন্দরের এই হাই সিকিউরিটি অপারেশনাল এরিয়া বা রানওয়ের মাত্র 165 মিটার ভেতরে চলে আসে। 1962 সাল বিমানবন্দর কর্তৃপক্ষ জমিটি চূড়ান্তভাবে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করলেও মসজিদটির শতবর্ষ প্রাচীন ঐতিহাসিক অস্তিত্ব এবং নথিপত্রের কারণে এতদিন সেখানে অবস্থান করছিল। এবার যদি একটু ওই আবেগের চশমাটা সরিয়ে রেখে একটু খাঁটি বৈজ্ঞানিক এবং আন্তর্জাতিক বিমান চলাচল আইনের দিকে যদি তাকাই আমরা, যদি একটু বোঝানো যায় আপনাদের। দেখুন, একজন বিমান চালক যখন আকাশের বুক চিরে কয়েকশো টন ওজনের একটি যাত্রীবাহী বিমানকে রানওয়েতে নামিয়ে আনেন, তখন তার মাথার ওপর কাজ করে কয়েক হাজার যাত্রীর জীবন। সেখানে প্রতি মিটার দূরত্বের হিসেব জীবন মৃত্যুর ব্যবধান করে দেয়। কলকাতা বিমানবন্দরের রানওয়ে থেকে এই মসজিদের বর্তমান দূরত্ব কত জানেন? একটু আগে জানিয়েছি আপনাদের, মাত্র 165 মিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 165 মিটার। অথচ আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা বা আইকাও এবং বেসামরিক যে বিমান চলাচল মন্ত্রক, তাদের নির্দেশিকায় স্পষ্ট ভাষায় এটাকে কি বলে? এই দূরত্ব নাকি হতে হবে ন্যূনতম 240 মিটার। কেন এটা দরকার একটু স্পষ্ট করে বোঝাই, আমরা বোঝালে তো আপনারা বুঝবেন না। অত বিমান চালক অরিন্দম দত্ত তিনি বোঝাচ্ছেন, শুনুন মন দিয়ে বক্তব্য। সেই মসজিদটা 135 মিটার দূরে, 65 মিটার দূরে। বেসিক্যালি এটা 240 মিটার হওয়া উচিত। এটা একটা ইন্টারন্যাশনাল ল, বাট দ্য মেন প্রবলেম ইজ দ্য সিকিউরিটি। এটা সবচেয়ে বড় ব্যাপার। একটা রানওয়েতে অযথা লোকজন আসবে যাবে, এটা একটা সিকিউরিটি হ্যাজার্ড বড় ব্যাপার। তো এটা আমাদের ভীষণভাবে দেখতে হয় যে সিকিউরিটি হ্যাজার্ড আছে কিনা। কোনো বাউন্ডারির ভেতরে মসজিদ থাকবে এটা তো কখনোই, বা কোনো ইললিগাল কনস্ট্রাকশন থাকবে সেটা মেনে নেওয়া যায় না। আর এটা বরাবরই আগেও আমরা অনেকভাবে কথা বলেছিলাম। তো বিগত কিছু সরকার এটাতে এত বেশি অ্যাপিজমেন্ট পলিটিক্সে ঢুকে গেছিল যে তারা এটা সরাতে চায়নি। আমারও এখনো মাথায় আছে 2001-2তে। আচ্ছা, 240 মিটার নিয়ম কেন? এটি কোনো খেয়াল খুশি নয়, একে বলা হচ্ছে রানওয়ে সেফটি এরিয়া। যদি কোনো কারণে কোনো বিমানের রানওয়ে ওভাররান হয় বা ল্যান্ডিং এর সময় চাকা পিছলে যায়, তবে ওই 240 মিটারের মধ্যে কোনো স্থায়ী বা অস্থায়ী কংক্রিটের কাঠামো থাকলে বড় ধরনের বিপর্যয় অবশ্যম্ভাবী। শুধু তাই নয়, রানওয়ের এত কাছাকাছি কোনো ধর্মীয় জমায়েত বা বাইরের মানুষের অবাধ যাতায়াত থাকলে অত্যাধুনিক ক্যাটাগরি 3 ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বসানো অসম্ভব হয়ে পড়ে, যার খেসারত দিতে হয় কুয়াশার মরশুমে সাধারণ যাত্রীদের, যখন একের পর এক বিমান দিক পরিবর্তন করতে বাধ্য হয়। এরই পাশাপাশি রয়েছে নিরাপত্তার এক চরম ফাঁক। বিমানবন্দর একটি অত্যন্ত সুরক্ষিত এলাকা বা হাই সিকিউরিটি জোন, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপিদের প্রতিদিনের যাতায়াত। অথচ এই 165 মিটার দূরে অবস্থিত কাঠামোটিতে আসার জন্য কোনো কঠোর বায়োমেট্রিক পাস বা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের কড়াকড়ি এতদিন ছিল না। বিমান চালক অরিন্দম দত্ত আজ জনসমক্ষে এসে যে প্রশ্নটি তুলেছেন তা আমাদের সবার চোখ খুলে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। তিনি সাফ বলছেন, বাউন্ডারির মধ্যে এই ধরনের অনিয়ন্ত্রিত কনস্ট্রাকশন কোনো আন্তর্জাতিক বিমানবন্দর আর সেই বিমানবন্দরে মেনে নেওয়া যায় না। এটা নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়া হতে বাধ্য ছিল এবং তা হয়েছেও, কিন্তু এবার সরকারের সুর অনেক বেশি দৃঢ় এবং আপোষহীন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কলকাতা বিমানবন্দর বা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। ভারতের পূর্ব সীমান্তের এই বিমানবন্দর থেকে চীন এবং বাংলাদেশের দূরত্ব বেশি নয়। এমন একটি রণকৌশলগত ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাটির দরজা বাইরের মানুষের জন্য এভাবে অনিয়ন্ত্রিতভাবে খোলা রাখা যায় না। তিনি আশ্বস্ত করেছেন, রাজ্যে আইন মেনে যে যার ধর্ম পালন করবেন, ব্যক্তিগত বিশ্বাসে কেউ বাধা দেবে না, কিন্তু জাতীয় সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ নয়। চলুন আরো একবার আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী যা বলছেন। শুনুন। উনি কে আমি জানি? উনি কে? না, উনি এর আগে ওয়াকফের সময় জাতীয় নিরাপত্তা
বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছে, এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই পদক্ষেপকে সমর্থন করে আক্রমণ শানিয়েছেন পূর্বতন বাম এবং তৃণমূল সরকারের দিকে। তার সরাসরি অভিযোগ, উন্নয়নের পথ আটকে বছরের পর বছর ধরে যে তোষণের রাজনীতি চালানো হয়েছে, এই পদক্ষেপ তার অবসান ঘটল। এয়ারপোর্ট অথরিটি বহুবার চিঠি দিলেও আগের সরকারগুলো কোনো ব্যবস্থা নেয়নি। এখন এই যে ভোট ব্যাংকের রাজনীতি জানিয়ে বারবার প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের জায়গা আর কেউ কি বলবেন বা রাখবেন? দেশের সুরক্ষার চেয়েও বড় হয়ে উঠেছিল নির্দিষ্ট একটি গোষ্ঠীর ওই ক্ষোভের ভয়। একবার শুনে নেওয়া যাক এ ব্যাপারে শ্রমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া বলছে। শুনুন। এটা আমার অনেকদিন আগের একটা প্রশ্ন ছিল, দমদম এয়ারপোর্টকে কেন্দ্র করে এভিয়েশন মিনিস্ট্রি তার উত্তর দিয়েছিল এবং সেই উত্তরটা সোশ্যাল আপনার পাবলিক ডোমেনে আছে, আপনারা দেখেছেন। আমরা বিমানবন্দরের সম্প্রসারণ চাই, আমরা চাই আন্তর্জাতিক বিমান কলকাতায় প্রতিদিন ওঠানামা করুক। এর আগেও এখানে লুফথানসা ছিল, ব্রিটিশ এয়ারওয়েজ ছিল, সবাই ছেড়ে চলে গেছে। তো আমরা এই আধুনিক যে পশ্চিমবঙ্গ তৈরি করতে চলেছি, সেখানে সেটা একটা অন্তরায়। আর এটা কোনো মন্দির মসজিদের বিষয় না হিসেবে দেখে এটা নিরাপত্তার একটা বিষয় আছে এবং জিরো ভিজিবিলিটি হয়ে যায় আধুনিক টেকনোলজিতে। তখনও ফ্লাইট ল্যান্ড করানো যায়, কিন্তু এখানে করানো যাচ্ছিল না। এয়ারপোর্ট এক্সপ্যানশনে সেখানে একটা নিরাপত্তার প্রশ্ন চলে আসছে। এমনকি ব্রিটিশ এয়ারওয়েজ এটা নিয়ে জানিয়েছে যে তারা নিরাপত্তা কারণে তারা এখন এখানে আসতে চান না, কারণ ওইখানে ওই বিশেষ কনস্ট্রাকশন। তো এটা বৈধ অবৈধ, মন্দির কি মসজিদ, এর অস্তিত্ব আছে কি না, কবে থেকে তৈরি হয়েছে, এগুলোর থেকে শুরু করে আমরা তো কোনো মসজিদ ভাঙার রাজনীতি করতে আসিনি, ওটাকে ওখান থেকে শিফট করিয়ে দেওয়া হবে। আর ঈশ্বর আল্লাহ সবাই তো সর্বত্র আছেন, বিশেষ ঘরের মধ্যে কাউকে আবদ্ধ রাখা যায় না। তবে বিতর্কের সবচেয়ে চমৎকার এবং যুক্তিপূর্ণ মোড় এসেছে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। বাংলার জনতা যে কতটা সচেতন এবং ইতিহাস সচেতন তা তাদের প্রতিক্রিয়াতেই তারা প্রমাণ করে দিচ্ছেন। আজ সাধারণ মানুষই প্রশাসনের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে প্রশ্ন তুলছে। তাদের যুক্তিগুলো শুনলে কোনো রাজনৈতিক দলই হয়তো আর কোনো উত্তর খুঁজে পাবে না। আসুন ইতিহাসের পাতা থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ দেখে নেওয়া যাক, যা সাধারণ মানুষই আজ মনে করিয়ে দিচ্ছেন ঐতিহাসিক নজিরের কথা। যদি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য বাম আমলে বিরাটি মোড়ের শনি মন্দির সরানো যেতে পারে, যদি লক্ষ লক্ষ মানুষের যাতায়াত সুগম করতে মেট্রো রেলের লাইনের জন্য তৃণমূল জমানায় কবরস্থান বা মাজারের জমি স্থানান্তর করা যেতে পারে, তবে আজ দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে একটি নিয়ম বহির্ভূত জায়গায় থাকা মসজিদ কেন সরানো যাবে না? দেশের নিরাপত্তা কি একটি রাস্তার চেয়েও বা একটি রেল লাইনের চেয়েও কম গুরুত্বপূর্ণ? কি বলছেন সাধারণ মানুষ? খুব ইম্পর্টেন্ট এই বক্তব্যগুলো, শুনুন। জাগ্রত মন্দির ছিল, শনি মন্দির। আচ্ছা, ঠিক কোন জায়গাটাই ছিল? ওই যে এই সিগন্যালের জাস্ট উল্টো দিকে। আচ্ছা, কত বছর ছিল তাও? অনেক বছর, অনেক বছর। এয়ারপোর্টের রানওয়ের মধ্যে একটা মসজিদ, এটা বাঞ্ছনীয় না, জানি বহুত বছর ধরে পুরনো, কিন্তু তবু রানওয়ের মধ্যে এটা থাকা উচিত না। হ্যাঁ, আমরা তো তখন ছোটো ছিলাম ম্যাডাম, আমার বাবারা ছিল তখন। কি ব্যাপারে রাস্তা চওড়া হবে বলে এই জন্যই ভাঙা হয়েছিল, এইটুকুনি জানি, এর বেশি আমরা জানি। কি ভাঙা হয়েছিল? এই মন্দিরটা ভাঙা হয়েছিল, তার তুলনায় এই সামনে একটা মন্দির আছে, ওই সামনে মন্দির আছে, করে দিয়েছে। তাদের কারোর অসুবিধা নেই আমাদের। ওটা তো আমি শুনেছি যে বড় ফ্লাইটগুলো নামতে পারছে না, তার জন্যই এটাই জন্যই ভাঙাটা উচিত। এর জন্যই অনেক ক্ষতি হচ্ছে বলেই ভাঙা হবে। রাস্তা বড় করার জন্যে মন্দির, এখানে 2-3টে মন্দির ছিল, সবই ভাঙা হয়েছে। কত সালে তাও? তাও অনেক দিন হয়ে গেল, প্রায় ধরুন 10-12 বছর হয়ে গেছে। কিচ্ছু অসুবিধা হয়নি, আমরা মেনে নিয়েছি, কারণ আমাদের যাতায়াতে অনেক সুবিধা হয়েছে। আচ্ছা,
হ্যাঁ, তো এই গাড়ি ঘোড়া যে জ্যাম সেটা অনেকটা কমে গেছে। রাস্তা চওড়া হওয়াতে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে গাড়ির। আমার মনে হয় সেটা হওয়া উচিত, এবং মসজিদ সরিয়ে নিয়ে অন্য জায়গায় সরকারের একটা জমি দিয়ে সেখানে মসজিদ বানিয়ে দেওয়া। আর এয়ারপোর্টের সম্প্রসারণের জন্য, রানওয়ে বাড়াবার জন্যে আপনার মসজিদটা সরানোর দরকার। শনি কালী মন্দির, শনি মন্দির দুই ছিল। শনি জনগণের এই প্রশ্ন আজ তোষরের রাজনীতির দেওয়ালে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে। উন্নয়ন এবং নিরাপত্তা কোনো ওই নির্দিষ্ট ধর্মের রং দেখে চলে না। আইন সবার জন্য সমান হওয়া উচিত, এবং এটাই প্রকৃত ধর্মনিরপেক্ষতার সংখ্যা। এই প্রবণতা বা এই কড়া প্রশাসনিক অবস্থান কিন্তু শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয়। উত্তর ভারতের দিকে তাকালে আমরা দেখব এই একই ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে। অতি সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভাল জেলার হায়াতনগর থানার অন্তর্গত একটি এলাকা এক নজিরবিহীন প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে। সেখানে কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রতীক নয়, বরং সরকারি জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা মন্দির, মসজিদ এবং দরগা সব কটিকেই চিহ্নিত করে উপরে ফেলা হয়েছে। হ্যাঁ, কোনো বৈষম্য ছাড়াই, কোনো পক্ষপাতিত্ব ছাড়াই। সেখানকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বন্দনা মিশ্র তিনি স্পষ্ট নোটিশ দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিন 10 আগেই জানিয়ে দিয়েছিলেন সরকারি জমি খালি করতে হবে। কেন? কারণ গোটা অঞ্চলে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এই বা ওই চওড়া রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ চলবে, তাতে ব্যবসা বাণিজ্যে গতি বাড়বে, পরিকাঠামোর ভোল বদলে যাবে। সেখানেও প্রশাসন কোনো ধর্মীয় ভাবাবেগের কাছে নতি স্বীকার করেনি। নোটিশের মেয়াদ শেষ হতেই অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটাই হলো প্রকৃত প্রশাসনিক দৃঢ়তা। যখন আপনি দেশের আইন এবং জনস্বার্থকে সামনে রাখবেন, তখন সেখানে মন্দিরও ভাঙা পড়বে, মসজিদও ভাঙা পড়বে। কারণ ঈশ্বরের আরাধনা ঘরের ভেতরে বা নির্দিষ্ট বৈধ উপাসনালয়ে করা যায়, কিন্তু দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি বা স্পর্শকাতর জমি দখল করে নয়। ভারতের শাসন ব্যবস্থা এবং আমজনতার মানসিকতায় একটা বিশাল গুণগত পরিবর্তন আসছে। মানুষ কিন্তু এখন বুঝতে পেরেছে যে উন্নয়নের চাকা যদি ধর্মীয় গোড়ামির জন্য আটকে থাকে, তবে আখেরে আলটিমেটলি ক্ষতি কিন্তু দেশের প্রত্যেক নাগরিক। বিমানবন্দর যদি আধুনিক না হয়, যদি আন্তর্জাতিক বিমান এখানে নামতে ভয় পায়, তবে বাংলায় বিনিয়োগ আসবে কোথা থেকে? কর্মসংস্থান হবে কিভাবে? এ প্রসঙ্গেও বেশ কিছু বক্তব্য শুনুন। আমাদের কলকাতা এয়ারপোর্টের উপর এত চাপ বেড়ে গেছে, একটা রানওয়ে দিয়ে কাজ হচ্ছে না, লেট হয়। আর একটা রানওয়ে আইডল পড়ে থাকতো অনেকদিন ধরে, খালি রাজনৈতিক কারণে কিছু লোককে বসিয়ে দেওয়া হয়েছে। নামাজ পড়া বা পূজা করা এয়ারপোর্টের মধ্যে সম্ভব নয়। আমরা ফুটপাথ খালি করছি, আমরা স্টেশনের প্ল্যাটফর্ম খালি করছি, এয়ারপোর্টও খালি হবে। আমার তো মনে হয় যারা ওখানে আছেন তার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে, মুখ্যমন্ত্রীর পদভার নেওয়ার পর থেকে ওনার প্রথম যে এজেন্ডাগুলো ছিল তার মধ্যে একটা বড় এজেন্ডা ছিল হচ্ছে এয়ারপোর্টের সম্প্রসারণ। যে মূল বিষয়টা যেটা উত্থাপন করা হয়েছে যে এই এয়ারপোর্টের মসজিদে নামাজ পড়ার জন্য কোনো প্রপার সিকিউরিটি পাস ইস্যু করা হয় না। হয় না, রাজ্যে ডেভেলপমেন্ট দরকার। পশ্চিমবঙ্গ ইজ লুকিং ফর ইনভেস্টমেন্ট। আমাদের মেন এয়ারপোর্ট হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, যেটা সেই এয়ারপোর্ট সম্প্রসারণ প্রয়োজন। একটা রানওয়ে প্রায় অকেজ হয়ে পড়ে আছে, ওখানে যারা ঢোকে গেছে আধার কার্ড দিয়ে ঢুকে যায়। সিকিউরিটি ল্যাবস একটা বড়। ইউপিতে যদি আমরা বলি, ইউপিতে অনেক মন্দিরও ভাঙা পড়েছে, অনেক মসজিদও ভাঙা পড়েছে ডেভেলপমেন্টের জন্য। সেম হয়তো এখানেও হতে পারে। তো অসুবিধা মসজিদ থাকার জন্য আলোচনা করে করতে পারে। মসজিদটার এর আগেও অনেক কথা হয়েছিল মসজিদ নিয়ে, কারণ আমাদের যাতায়াতের ট্রেনের সংখ্যা বাড়ছে, এখানে কোনো ভুল নাই। এর আগেও এটা দেশের পরিকাঠামো ধরুন, উন্নয়ন বলুন, মহাসড়ক বা সড়ক সম্প্রসারণ, গণপরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের স্বার্থে ভারত জুড়ে বিভিন্ন সময় বহু গুরুত্বপূর্ণ মন্দির এবং মসজিদ স্থানান্তরিত বা অপসারণ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এর একাধিক বড় নজির দেখতে পেয়েছি। যেমন 2024 সালে উত্তরপ্রদেশের বারাণসীতে রাস্তা চওড়া করবার জন্য রামচন্দ্র মন্দিরের কাছের গোয়াল মন্দির এবং হায়দার আব্বাস মসজিদ দুটিকেই সমানভাবে ভেঙে সড়ক সম্প্রসারণ করা হয়। 2023 সাল প্রয়াগরাজের হান্দিয়া এলাকা, সেখানে প্রধান সড়ক চওড়া করার পথে বাধা হয়ে দাঁড়ানো শতবর্ষ প্রাচীন শাহী মসজিদটিও আদালতের অনুমতি সাপেক্ষে অপসারণ করা হয়। একইভাবে গুজরাটের আহমেদাবাদ, সেখানে রাস্তা চওড়া করার প্রজেক্টে দেশের সর্বোচ্চ আদালত 400 বছরের পুরনো মানচা মসজিদ কমপ্লেক্সের অংশবিশেষ ভাঙার অনুমতি দেয়, যেখানে লাইনে থাকা মন্দিরও ভাঙা পড়েছিল।
রাজস্থানের জয়পুরেও 80 ফুট চওড়া রাস্তা তৈরির জন্য স্থানীয় মানুষের সহযোগিতায় রাস্তার সীমানায় চলে আসা মন্দির, মসজিদ, মাজার একসঙ্গে সরানো হয়। মুম্বাইয়ের ধারাবি পুনর্বাসন ও সড়ক উন্নয়নের স্বার্থে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে একাধিক হনুমান মন্দির এবং শিব মন্দির সহ বেশ কিছু অবৈধ ধর্মীয় পরিকাঠামো সরানোর পদক্ষেপ নেওয়া হয়। এই ঘটনাগুলো প্রমাণ করে দেশের আইন এবং জনকল্যাণের স্বার্থে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মীয় স্থাপনাই সমান আইনি নিয়মের আওতাভুক্ত। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। আজ বিগ স্টোরির এই মঞ্চ থেকে আমাদের কিছু অপ্রিয় কিন্তু অত্যন্ত জরুরি সত্যের মুখোমুখি হতে হবে। এতদিন ধরে এদেশে একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গিয়েছিল। উন্নয়নের কাজে কোনো মন্দিরের দেওয়াল ভাঙা পড়লে তাকে বলা হতো আইনের শাসন, কিন্তু সেই একই আইনের আওতায় যদি কোনো মসজিদের অবৈজ্ঞানিক বা বিপজ্জনক অবস্থান নিয়ে প্রশ্ন উঠত, তবে একদল তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষতা বিপন্ন বলে চিৎকার জুড়ে দিতেন। এই দ্বিচারিতাই দেশের পরিকাঠামোকে বছরের পর বছর পঙ্গু করে রেখেছে। কলকাতা বিমানবন্দরের এই মসজিদটি কিন্তু নতুন নয়, এটি বহু বছরের পুরনো। কিন্তু বিমানবন্দর যখন তৈরি হয়েছিল বা যখন তার সম্প্রসারণের প্রয়োজন ছিল, তখন থেকেই এর দূরত্ব এবং নিরাপত্তা সংক্রান্ত গলদগুলো সামনে আসতে শুরু করে। রানওয়ের এত কাছে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এমন কাঠামোর উপস্থিতি এবং সেখানে পরিচয়পত্র ছাড়া মানুষের আনাগোনা যে কোনোদিন এক মারাত্মক নাশকতার কারণ হতে পারত, তা হয়তো অজানা কারণই ছিল না। আর যখন বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রশাসন সেই ঝুঁকি দূর করবার জন্য কোমর বেঁধে নেমেছেন, তখন তাকে স্বাগত জানানোই একজন প্রকৃত দেশপ্রেমিক বা নাগরিকের প্রত্যেকের কর্তব্য। মনে রাখবেন, রাষ্ট্র যখন দুর্বল হয় তখন গোষ্ঠী স্বার্থ বড় হয়ে ওঠে, আর রাষ্ট্র যখন শক্তিশালী এবং দূরদর্শী হয় তখন জাতীয় স্বার্থই হয় শেষ কথা। উত্তরপ্রদেশের সম্ভাল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দমদম, আজকের ভারত এবং আজকের বাংলা এক নতুন বার্তা দিচ্ছে। বার্তাটি হলো দেশের জমি, দেশের আকাশ এবং দেশের নিরাপত্তা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ব্যক্তিগত সম্পত্তি নয়। উপাসনা করার অধিকার ভারতের সংবিধান সবাইকে দিয়েছে, কিন্তু সেই অধিকারের আড়ালে দেশের নিরাপত্তাকে বা আন্তর্জাতিক বিমান চলাচলের সুরক্ষাকে বাজি রাখা যায় না। তো আজ এখানে শেষ করছি দ্য বিগ স্টোরি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।